কলেজে আয়েশিকে তুলতে এলে বিজিতকে উচিত শিক্ষা দেয় পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে লহরী চ্যাটার্জির বার্থডেতে পুরো মুখার্জি বাড়ির সবাইকে ইনভাইট করে লহরী চ্যাটার্জি। এরপরে দেখা যায় লহরী চ্যাটার্জির বার্থডেতে সবাই মিলে কলেজে চলে আসে। তখনই আয়েশি বলতে থাকে, আমার কেমন যেন খটকা লাগছে, এভাবে হঠাৎ আমাদের কেনই বা এখানে ডাকা হলো? আমাদের সঙ্গে তো ওনার সেরকম করে পরিচয় নেই, আমার একটু আসতে ইচ্ছে করছিল না। এরপরে দেখা যায় তখনই প্রার্থনা বলতে থাকে, আসতে তো হতোই, যতই হোক উনি তো আরাধ্যার শাশুড়ি মা, তাই না? এরপরে দেখা যায় যখনই ভেতরে ঢুকে তখনই বিজিতকে দেখে অবাক হয়ে যায় সবাই। আয়ুষী বলতে থাকে, আমি বলেছিলাম যে এখানে এখানে আমি যাব না, ওখানে কোনো না কোনো রহস্য আছে যার কারণে আমাদের ডাকা হয়েছে। তোমরা তোমরা আমার কথাটা বিশ্বাস করোনি, এবার বুঝতে পারছো তো এখানে কি গরমিল আছে? তখন এই কথা শুনে দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, কি ব্যাপার বিজিত, তুমি এখানে কি করছো? আর তোমার এখানে আসার সাহস কি করে হলো মিসেস চ্যাটার্জি? আপনি যেহেতু ও এখানে আছে, তবে আমাদের ডাকার মানেটা কি আমরা কি জানতে পারি? তখন এই কথা শুনে লহরী বলতে থাকে, বিশ্বাস করুন, আমাকে ভুল বুঝবেন না, আমি আমি জানতাম না যে আপনাদের এখানে ইনভাইট করা হয়েছে, আর সেই ইনভাইটটা আমিও করিনি। আর এখানে এখানে এরা কি করে এলো আমি সত্যিই জানি না। এ পুরো পুরো কলেজটাকে ওরা ঘেরাও করে রেখেছে, আমি আমি বুঝতে পারছি না কি করব। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনি চিন্তা করবেন না। আর বিজিত, তুমি এখানে কোনো সিক্রেট করো না, এটা আমার স্কুল, এখানে কোন রকম কোনো নাটক আমি চাই না, এখান থেকে যাও প্লিজ, তোমার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি। তখন এই কথা শুনে বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, আজকে আজকে আপনার খেলা শেষ মিস্টার কর্ণ চ্যাটার্জি, এখানে আপনার কোনো কথার কোনো গুরুত্ব থাকবে না। এখানে যা কথা হবে শুধুমাত্র এই বিজিত লাহিড়ীরই কথাগুলো এখানে চলবে, তাছাড়া আর কারোর কথা এখানে কেউ শুনবে না। এ কথা শুনে বাবিন বলতে থাকে, একদম তাই, যেটা বলছে বিজিত সেটাই, এখানে যা কথা হবে শুধু বিজিতের কথাই হবে, এছাড়া আর কেউ কথা বলতে পারবে না। এখানে শুধু বিজিত বলবে, তোমরা সবাই শুনবে। তখনই জিৎ বলতে থাকে, তোর লজ্জা করে না? নিজের মা বাবা বোনের সামনে এভাবে একটা একটা গুন্ডার সঙ্গে হাত মেলাচ্ছিস? তখন এ কথা শুনে দেখা যায় হাসতে থাকে বিজিত লাহিড়ী। বিজিত বলতে থাকে, আপনার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? আপনার মতো ক্রিমিনাল আর কে হতে পারে? আপনি তো আন্ডারওয়ার্ল্ডে সব থেকে বড় ক্রিমিনাল, আপনি তো গিরগিটি, আপনাকে তো রং পাল্টাতে আমি কতবার দেখেছি, বারবার রং পাল্টাচ্ছেন, মুহূর্তে রং চেঞ্জ করছেন, আবার আবার নিজের রঙে নিজে ফিরে আসছেন। আচ্ছা, আপনি কি চাইছেন সত্যি করে বলুন তো? আপনি কি কোনোভাবে কোনো খেলা খেলতে চাইছেন? পারবেন না, খেলা খেলতে চাইলেও সম্ভব হবে না, কোনোভাবে সম্ভব করতে পারবেন না। এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো বিজিত? এখানে তোমার কি চাই? এদিকে এদিকে দেখা যায় পরশুরাম বাচ্চাগুলোকে উদ্ধার করতে বিজিতের গুন্ডাগুলোকে মেরে শুইয়ে দেয়। এরপরে বলরাম তাদেরকে একটি ঘরে নিয়ে গিয়ে একে একে আটকে রাখে। এরপরে স্টুডেন্টরা তটিনী ও পরশুরামকে জড়িয়ে ধরে বলতে থাকে, আঙ্কেল, আজকে যদি আপনি না থাকতেন তবে ওই দুষ্ট লোকগুলো আমাদের মেরে ফেলতো, আমাদের আমাদের ভয় দেখিয়েছিল, তাই আমরা ভয় পেয়ে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, তোমরা একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না, কারণ কারণ আমরা এসে গেছি তো, শ্রীহান তানিশার বাবা মা এসে গেছে, তোমাদের অবশ্যই বাঁচিয়ে নেবে, তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, একদম একদম ভয় পাবে না। এরপরে দেখা যায় পরশুরাম তটিনীকে বলতে থাকে, আমাদের এখন প্রিন্সিপাল ম্যামের রুমে যেতে হবে, আমার মনে হচ্ছে ওখানে কিছু একটা হয়েছে, লাট্টু পিকুকেও দেখছি না, আমার বিশ্বাস ওখানে লাট্টু পিকুও আছে। এদিকে দেখা যায় লাট্টু পিকু ও আয়ুষীকে তুলে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক জবরদস্তি করতে থাকে বিজিত। তখনই জিৎ রিভলভার বের করে বিজিতের মাথায় ধরে আর বলতে থাকে, আমি তোমাকে শুট করে দেব, আমার মেয়েকে তুই কোথাও নিয়ে যেতে পারবি না শয়তান, আমার মেয়ে আমার জান, আমার আমার আয়েশিকে আমি হারিয়ে যেতে দেব না। আরাধ্যাকে আমি কাবিরের হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আয়েশিকে আমি কিছুতেই তুলে দেব না, আয়েশিকে ছাড়া আমি অসম্পূর্ণ, আয়েশি আমার আমার বড় মেয়ে, ওকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। তুই কি ভেবেছিস তুই এভাবে এভাবে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে? কিছুতেই পারবি না, এটা লাইসেন্স করা গান, এটা দিয়ে তোকে আমি শুট করে দেব। এরপরে দেখা যায় তখনই বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, আপনি আমাকে শুট করতে পারবেন না, সে ক্ষমতাটা আপনার নেই। তখনই দেখা যায় পরশুরাম এসে বিজিতের পায়ে একটা লাথি মারে আর বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই স্কুলে এসেছিস বাচ্চাদের ভয় দেখাতে, বাচ্চাদের তুলতে এসেছিস? তোর তো সাহসের বলিহারি, তোকে তো আমি খুঁজছি। কি ভেবেছিলি এভাবে নাকের ডগা দিয়ে বেরিয়ে যাবি? আমার ছেলে মেয়ে, আমার আমার শালিকাকে নিয়ে নাকের ডগা দিয়ে বেরিয়ে যাবি? কখনোই পারবি না, এই পরশুরাম থাকতে কখনো এটা সম্ভব হতে পারে না। তখনই এ কথা শুনে
দেখা যায় বিজিত বলতে থাকে, তুমি এখানে কি করে, তোমাকে কে খবর দিল, তুমি এখানে কি করে এলে? তখনই দেখা যায় লাট্টু হাসতে থাকে আর বলতে থাকে, বলেছিলাম না পরশুরাম আসবে, আমি খবর দিয়েছি, আমি ফোন করেছিলাম পাকে। তখন এ কথা শুনে দেখা যায় পরশুরাম পরশুরাম বলতে থাকে, দেখতে হবে না কার ছেলে মেয়ে, দেখ দেখ আমার ছেলে মেয়ে লাট্টু ও পিকু, ওরা ওরা তোর থেকেও বেশি বুদ্ধিমান, আমাদের সময় বুঝে ফোনটা করে নিয়েছিল, তাই আমরা সময় মতো চলে আসতে পেরেছি। এরপরে এরপরে দেখা যায় তখনই বিজিত বলতে থাকে, বিক্রম আমি তোমাকে বলেছিলাম ওই বাচ্চা দুটো যেন কোনোভাবে কোনো চালাকি করতে না পারে, তারপরেও তোমরা নজরে রাখোনি, দেখতে পারছো ওর বাবা মাকে ফোন করে ডেকেছে। এরপরে পরশুরাম বিজিতকে মারতে থাকে আর বলতে থাকে, তুই কি ভেবেছিলি এত সহজেই সবকিছু শেষ হয়ে যাবে? কিছুতেই নয়, কিছুতেই সব শেষ হতে পারে না। তোকে আমি অবশ্যই জেলে পুরে দেব, তোকে, কাহিনীকে, বিক্রমকে, সবাইকে একে একে জেলে পুরবো আমি। এতটাও সহজ নয় যে বেঁচে ফিরে যেতে পারবি, কিছুতেই বাঁচতে পারবি না, তোর বাঁচা একদম অসম্ভব। এবার তোকে আমি এমন ভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, তুই বুঝতে পারছিস না। আমি তোকে স্পেশাল ব্রন্ডে সই করে তোকে ছাড়িয়েছিলাম শুধুমাত্র কাহিনী অব্দি পৌঁছানোর জন্য, কিন্তু শেষমেশ কাহিনী আমার সঙ্গে গেম খেলেছিল। কিন্তু এবার কি করবে? এবার আর কোনো গেমই খেলতে পারবে না, এবার এবার পুরো গেমটা ওভার হয়ে যাবে। এরপরে দেখা যায় তখন এ কথা শুনে অবাক হয়ে যায় বিজিত বলতে থাকে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তখনই জিৎ বিজিতের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, জামাই আমি ওকে ধরেছি, তুমি ওকে তুলে নিয়ে যাও। এরপরে দেখা যায় বিজিত জিৎকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবে, ঠিক তখনই তটিনী এসে সামনে দাঁড়ায় আর বলতে থাকে, এত সহজ নয় মিস্টার বিজিত লাহিড়ী ওরফে বিজনলাল, আপনাকে এত সহজে এখান থেকে কোনোভাবে বেরোতে দেওয়া যাবে না। আপনি আমার বোনকে বোনকে মারবেন? আমার স্বামীর বোনকে যেখানে পুঁতে দিয়েছেন আমার বোনকেও সেখানে পুঁতে দেবেন? আপনি এই আশা করে আছেন তো? এবার আপনি বুঝতে পারবেন যে তটিনী গাঙ্গুলি কি জিনিস। এই বলেই তটিনী বিজিতকে মারতে থাকে। তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ তটিনী, মারো মারো তুমি ওকে, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তোমার বোনকেও তুলতে এসেছিল, তোমার যা খুশি ওর সঙ্গে করো। আর আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছি, তোমার যেটা খুশি তুমি করতে পারো, আমার কোনো আপত্তি নেই। এরপরে দেখা যায় তখনই বিজিত বলতে থাকে, তটিনী গাঙ্গুলি, তুমি কিন্তু ঠিক করছো না, কাজটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, তুমি আমাকে এভাবে মারতে পারো না, তোমার কোনো রাইট নেই আমাকে এভাবে মারার। তখনই তটিনী বলতে থাকে, আমার রাইট আছে কিনা সেটা আমি খুব ভালো করে বুঝি, আর আমি আইনটা খুব ভালো জানি। তোমরা অনেক বড় একটা প্ল্যান সাজিয়েছিলে যে আমি এই ডিপার্টমেন্টে নেই, আমি কোনো ডিপার্টমেন্টে নেই, আমি একজন অপরাধী, আমি তোমাদের র্যাকেটের সঙ্গে যুক্ত, পুরোটাই মিথ্যে। তুমি আমাকে সবার সামনে ফাঁসাতে তোমরা একটা চাল চেলেছিলে, যে চালে জড়িয়েছিলে সৌরভকে দিয়ে তোমরা সবকিছু করাচ্ছিলে, সবটা প্রমাণ করে দেব আমি। আমি যে নির্দোষ, আর আমি যে ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের একজন অফিসার, সেটাও সবার সামনে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখা যায় বিজিত বিক্রমকে দুজনকে একসঙ্গে ধরে ফেলে পরশুরাম, দুজনকে বলরামের হাতে তুলে দেয় আর বলতে থাকে, ওদেরকে স্পেশাল ব্রাঞ্চে নিয়ে যা, আমি আসছি। এরপরে দেখা যায় বিজিত ও বিক্রমকে নিয়ে স্পেশাল ব্রাঞ্চে চলে যায় মায়া ও বলরাম ও তাদের টিম। এরপরে দেখা যায় লহরীকে উইশ করে পরশুরাম ও তটিনী উইশ করলে তখনই লহরী বলতে থাকে, থ্যাংক ইউ, আপনারা যদি আজকে সময় মতো না আসতেন তবে যে কি হয়ে যেত, কি অনর্থ হয়ে যেত, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তখনই আয়ুষী দৌড়ে গিয়ে তটিনীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, সর্দি ভাই, তুই যদি আজকে না আসতি ওই জানোয়ারটা আমাকে তুলে নিয়ে যেত, জানে এসব বলেছে, ওনাকে আমাকে নিয়ে গিয়ে শিবানীকে যেখানে পুঁতে দিয়েছে আমাকেও ঠিক সেখানেই পুঁতে দেবে। জামাইবাবু, আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ, কি করে যে তোমাকে ধন্যবাদ দেব সত্যি বুঝতে পারছি না। তখনই দেখা যায় জিৎ বলতে থাকে, জামাই আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি, তোমাকে সত্যি কি বলে ধন্যবাদ দেব আমার কোনো ভাষা নেই, আমার মেয়েকে তুমি বাঁচিয়েছো। তখনই দেখা যায় ত্রিপর্ণা মাথা নত করে দাঁড়িয়ে আছে, ত্রিপর্ণা কোনো কথা বলে না। এরপরে তটিনী বলতে থাকে, কাকিমুনি কি হয়েছে, তুমি এভাবে মাথা নত করে দাঁড়িয়ে আছো কেন? আমরা কখনো কখনো তোমাকে এই কোনোভাবেই তোমাকে অন্য চোখে দেখিনি, সবসময় আদরেই রেখেছি, তুমি একদম একদম নিজেকে অপরাধী মনে করবে না। তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, তুমি একদম নিজেকে অপরাধ বোধে বোধে আক্রান্ত করবে না, বুঝতে পেরেছো? তখন এ কথা শুনে ত্রিপর্ণা বলতে থাকে, তটিনী আমাকে ক্ষমা করে দিস, আমি তোদেরকে বুঝতে পারিনি,
তোরা যে আমার ছেলে আমার মেয়েদের জন্য এত কিছু করবি সত্যি বুঝতে পারিনি। তখনই তখনই দেখা যায় কর্ণা চ্যাটার্জি বলতে থাকে, পরশুরাম আমি ভালো হতে চাই, কিন্তু কিন্তু আর সেটা সম্ভব নয়। আমি আর কখনো এই পথে হয়তোবা ফিরে আসতে পারবো না। যে পর্যায়ে আমি চলে গিয়েছি, এবার আমাকে আমাকে শাস্তি পেতে হবে। অনেক তো এরকম এরকম করে অপরাধ করে গেলাম, এবার না হয় অবসরে যাব। এবার একটু জেলে বসে বসে শান্তি করব। তখনই কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলতে থাকে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, এটা কি আপনার নতুন ফেক, নাকি নাকি সত্যি সত্যি বলছেন? তখনই তখনই লহরী বলতে থাকে, না, উনি সত্যি বলছে। উনি আজকে আজকে আমাকে আমাকে আংটি পরিয়েছে। দেখো, আজকে উনি আমাকে বার্থডে উইশ করেছে। গত 26 বছর হলো আমি ওনার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আজকে সেই অপেক্ষার প্রহর শেষ হলো। কিন্তু কিন্তু ও বলছে ও নাকি নিজেকে ওখান থেকে ফিরিয়ে আনতে পারবে না। ও যেখানে পৌঁছে গেছে সেখান থেকে কিছুতে নিজেকে ফেরানো সম্ভব নয়। তখনই পরশুরাম বলতে থাকে, সম্ভব, যদি উনি আমাদের সঙ্গে কপারেট করে, আমাদের সবকিছু বলে, তবে আমি ওনার সাজাটা কমানোর ব্যবস্থা করব। আমি আমি আদালতে কথা বলবো, ওনার সাজাটা যত যত কমানো যায় আমি কমিয়ে দেব। তখন এ কথা শুনে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি তোমাকে সবটা বলবো, কিন্তু আমার সাজা কমানোর কোনো দরকার নেই। আমার মতো ক্রিমিনালের সাজা পাওয়াটাই ভালো। আমি সাজা পেতে চাই, সাজা পাওয়াটাই আমার জন্য বেটার। তুমি তুমি একদম আমার জন্য কোনো রকম কারোর কাছে অ্যাপ্রিসিয়েট করবে না, কোনো কারো কাছে আমার জন্য তোমার হাত জোড় করতে হবে না। তোমার আমাকে যা শাস্তি দেবে আমি আমি মাথা পেতে নেব, কিন্তু কিন্তু আমি র্যাকেট সম্পর্কে যা যা জানি সবটা বলে দেব, চিন্তা করো না। তখনই সাবির বলতে থাকে, ড্যাডি, এরকম আমরা যদি সবাই একসঙ্গে থাকি এই জীবনটাই কিন্তু সুন্দর, কিন্তু আমরা যে এভাবে বড় লোক গরিবের মধ্যে ভেদাভেদ করি তখন কিন্তু বাস্তবতাটা অন্যদিকে চলে যায়। তখন এ কথা শুনে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, একদম ঠিক বলেছো কবির। আমি এখন বুঝতে পারছি যে প্রত্যেকটা বাচ্চাদেরই বাবা মাকে প্রয়োজন, খুব করে বাবা মাকে প্রয়োজন। আমি সেটা আগে বুঝতে পারতাম না। আগে আমি ভাবতাম বাবা থাকলে হয়তো বা বাচ্চারা মানুষ হয়ে যায়, বড় হয়ে যায়, তাদের কখনো মায়ের সংস্পর্শের কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে মা থাকলেও হয় না, বাবা থাকলেও হয় না, বাবা মা দুজনকেই থাকতে হয়, দুজনকে একসঙ্গে থাকতে হয়। দুজন যদি একসঙ্গে থাকে তবে সেই সন্তানের ভবিষ্যৎটা অনেক সুন্দর হয়। আমি আর চাইবো না তোমাদের কোনো ক্ষতি হোক। আমি চাই লাট্টুপিকুকে তোমরা দুজনে আগলে রাখো, তোমরা দুজনে নিজেদের সংসারটা সুন্দর করে আগলে রাখো। কখনো কখনো আর আমি তোমাদের সংসারে ঝামেলা বাঁধাবো না। এরপরে দেখা যায় তটিনী কর্ণ চ্যাটার্জির এই কথাগুলো একদম বিশ্বাস করতে পারে না। তটিনী পুরো আকাশ থেকে পড়ে। পরশুরাম বলতে থাকে, ওনাকে বলতে দাও তটিনী, উনি যদি সত্যি সত্যি নিজেকে শুধরাতে চান তবে শুধরে নেবে, সমস্যা কি? আর যদি শুধরে না নেন তবে তো সে ব্যবস্থাও আছে, তাই না? তখনই তটিনী বলতে থাকে, সেটা তো অবশ্যই, কিন্তু কিন্তু সত্যি বলতে ওনার ব্যবহারগুলো আসলে হজম করার মতো নয়। উনি যেরকম মানুষ ছিলেন, ইদানিং যেভাবে যেভাবে নিজেকে পাল্টে ফেলেছেন, এই ব্যবহারটা সত্যি আমি নিতে পারছি না। তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে, একদম ভাববে না তটিনী, সবকিছু সে ঠিকঠাক হয়ে যাবে। উনি যদি নিজেকে শুধরে নেন তবে তো ভালো, তাই না? এরপরে দেখা যায় সবাই মিলে রাহুরের বার্থডে কেক কাটে আর সবাই মিলে সেলিব্রেশন করে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার বাড়িতে চলে যায়। তখনই কাবির বলতে থাকে, মাম্মি বাড়ি ফিরবে না? তখনই লহরী বলতে থাকে, আমি কোন বাড়ি যাব বাবা? তখনই কাবির বলতে থাকে, কেন, তোমার বাড়িতে তুমি যাবে যাবে না তুমি? তখনই দেখা যায় আরাধ্যা বলতে থাকে, প্লিজ মা, ওই বাড়িটা আপনার জন্য পুরো পুরো শূন্য হয়ে থাকে। আপনি ফিরলে ওই বাড়িটা পুরো ভরপুর হয়ে যাবে। ওই বাড়িতে আপনার কে ছাড়া বাড়িটা পুরো জনপ্রাণহীন হয়ে থাকে, কেমন স্তব্ধ, চারদিকটা কেমন একদম একদম স্তব্ধ হয়ে থাকে। কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। আপনি প্লিজ চলুন, আপনি প্লিজ বাড়িতে ফিরে চলুন। আর এভাবে রাগ করে থাকবেন না, কাবিরের তো আপনাকে প্রয়োজন, তাই না? কাবির তো আপনাকে খুব করে কাছে চায়। তখন এ কথা শুনে দেখা যায় লহরী অবাক হয়ে কাবিরের দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলতে থাকে, সত্যিই তো আমার ছেলেটা ছোট থেকে মাকে ছাড়া বড় হয়েছে, তবে কি আমার যাওয়াটাই বেটার? আমি কি যাব? এরপরে দেখা যায় কাবির বলতে থাকে, কি হলো মা, কি ভাবছো? এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার কিচ্ছু ভাবতে হবে না, তুমি যেতে পারো। তুমি তুমি কাবির চ্যাটার্জির মা হিসেবে যাবে ওখানে, কর্ণ চ্যাটার্জির ওয়াইফ হিসেবে যে না যেতে চাইলে কোনো কোনো সমস্যা নেই। আমি তোমার কাছে কখনো স্বামীর অধিকার চাইবো না। তুমি তোমার ছেলের মা হিসেবেই যাবে, হয় না হয় তুমি তোমার পুত্রবধূ শাশুড়ি মা হিসেবেই যাবে ও বাড়িতে। তখন এ কথা শুনে লহরীর চোখ বেয়ে পানি পড়তে থাকে। লহরী বলতে থাকে, হ্যাঁ আমি যাব, অবশ্যই যাব কাবির,
বাবা আমি যাব, তুমি চিন্তা করো না। এরপরে দেখা যায় আরাধিয়া বলতে থাকে, মা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি যে কতটা খুশি হয়েছি। আমি আমি অনেক হ্যাপি হয়েছি যে আপনি যেতে চেয়েছেন। কথা শুনে দেখা যায় লাহোরি বলতে থাকে, আমিও অনেক খুশি।